এত পালাই পালাই করেন কেন সবসময়? মেহেরিসের দিকে ঝুঁকে কথা বলায় নিঃশ্বাস বাড়ি খাচ্ছে মেহেরিসের মুখব্যয়ে। মেহেরিসকে বশ করার জন্য বোধহয় এটাই যথেষ্ট। কোনো রকম কাইকুই করে রিনরিনে স্বরে উত্তর দিল, পালাতে দিচ্ছেন কোথায়? অনেক পালিয়েছেন এতদিন, আর নয়, অভ্যাস করে নেন, এতে আপনার জন্যই ভালো। এখন যান তো, স্বামীর জন্য রাতের খাবার রান্না করে নিয়ে আসেন। যান যান, ক্ষুধা পেয়েছে অনেক। পুরোদমে ভরকালো মেহেরিস। তাহলে এই ছিল ওই লোকের মনে, তাকে এখানে রেখে এভাবে অত্যাচার করা? রান্না? আর সে একটু আগে কি সুন্দর করে বন্দুকে পড়ল সে কফি বানাতে পারে না, আর এখন কিনা তাকে বলছে সোজা রান্না করে নিয়ে আসতে। আমি কেন রান্না করব? আর আপনি বাসা থেকে খেয়ে এলেন না কেন তখন? এটা কেমন কথা? স্বামীর জন্য রান্না করবেন না তুমি? বউ থাকতে কি না খেয়ে কাটাতে হবে আমাকে? এতদিন কি না খেয়েছিলেন? তখন তো আপনি ছিলেন না। এখন থেকে আপনি রোজ রান্না করবেন আমার জন্য। শুধু রান্না নয়, সমস্ত কাজ সামলাবেন আপনি। একজন বউ যা যা করে আপনাকে তাই করতে হবে। দিনের বেলা এসব সামলাবেন, আর রাতের বেলা আমাকে। বলে রহস্য হাসি ফুটে পূর্বের মুখে। তবে পূর্বের প্রথম কথায় মেহেরিস এতটাই আশ্চর্য হয়েছে যে শেষের কথাগুলো নিয়ে কোনো ভাবান্তর হলো না তার মধ্যে। মুখে আশ্চর্য রেশ ফুটে আকস্মিক পূর্বকে ধাক্কা মেরে নিচ থেকে সরাতে সরাতে বলল, পারবো না আমি এসব কিছু করতে। এজন্য কি আমাকে এখানে আটকে রেখেছেন আপনি? লজ্জা করে না একটা ছোট বাচ্চা একটা মেয়েকে এভাবে আটকে রেখে এমন কাজ করার আদেশ দিতে? খারাপ লোক কোথাকার। আপনি ছোট? কই, দেখে তো মনে হয় না। বলেই নিজের বাজ পাখি নেয় দৃষ্টি দিয়ে পরখ করল মেহেরিস এর আপাদমস্তক। পূর্বে এহেন তাকানোর মানে বুঝতে পেরে নিজেকে যথাসম্ভব ডেকে নিল মেহেরিসের শাড়ির আঁচল দিয়ে। তাও না বোঝার ভান করে আমতা আমতা করে বলো, মানে আপনাকে দেখে কোনো অংশে ছোট মনে হচ্ছে না। তার উপরে আবার শাড়ি পরে নিজেকে যেভাবে ফুটিয়ে রেখেছেন, তাতে তো কোনো নতুন বউ থেকে কম মনে হচ্ছে না। আমি শাড়ি পরতে চাইনি, বুঝেছেন? আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। এক কথা কতবার বলবো? আর আমি যদি জানতাম আপনি আসবেন তাহলে তো রুম থেকে বেরই হতাম না। কিঞ্চিত ভুরু কুচকে তাকালো পূর্ব মেহেরিসের দিকে। মেয়েটা তার থেকে ছাড়া পাওয়ার জন্য উসখুস করছে সে কখন থেকে। এতপর তপ্ত স্বরে বলে, কেন, আমি কি আপনাকে খেয়ে ফেলবো? বলে সরে দাঁড়ালো মেহেরিস থেকে পূর্ব। হাতের তাওয়ালাটা নিয়ে মেহেরিসের উদ্দেশ্যে বলো, আপনার হাতে দুটি অপশন আছে, আমার জন্য খাবার রান্না করা আর না তো। বলি চোখ টিপ মেরে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে গেল পূর্ব। মেহেরিস ভ্যাকা চাকা খেলো। এই লোক তো দেখি ভারী অসভ্য। তাকে কি বুঝিয়ে গেল লোকটা? বুঝতে আচানক সেখান থেকে সরে দাঁড়ালো খানিকটা মেহেরিস। না, এই লোকের থেকে বাঁচার জন্য ভালো হবে আপাতত খাবার রান্না করা ভেবেই কিচেনের দিকে অগ্রসর হলো মেহেরিস। পূর্বে কিচেনের রুম দেখে মেহেরিস খানিকটা ভাবুক দৃষ্টিতে চেয়ে মনে মনে বলল, একা মানুষ এত বড় কিচেন করেটা কি? খুঁজে খুঁজে মেহেরিস দেখতে পেল প্রায় রান্না করার জন্য সব কিছু আছে এখানে, যা থেকে মনে হলো পূর্বে এখানে নিজের রান্না নিজেই রান্না করে খায় হয়তো সব সময়। আচ্ছা, সে এখন রান্নাটা করবে কি? না তো সে কিছু কিছু রান্না করতে আদৌ জানে, আর না তো ওই লোকে বলেছে তাকে কি রান্না করতে হবে। অবশেষে মেহেরিসের সিদ্ধান্ত নিল সে নুডলস রান্না করবে। আর নুডলস রান্না করতে এত ঝামেলা নেই, আর সাথে তো ফোন আছে। ইউটিউব দেখে না হয় রান্না করবে সে। ইউটিউব দেখে দেখে নুডলস রান্না করেছে মেহেরিস। কে বলেছে নুডলস রান্না করা সহজ কাজ? এই যে পাক্কা গৃহিণীর মতো শাড়ি কোমরে গুজে ঘামে জুবুথুবু হয়ে হাঁসফাঁস করছে রান্না করতে। মনে মনে পূর্বের 15 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে গালে দিয়ে দিয়ে। রান্না করতে করতে মাথায় একটা শয়তানি বুদলি চাপলো মেহেরিসের, আর একটা ফ্রিজে রাখা কাঁচা মরিচ দেখে। খাওয়াবে তাকে সে আজকে রান্না, এমন রান্না খাবে বাপের জন্ম, আর রান্না করার জন্য আদেশ করবে না তাকে। ভেবেই বেশ কয়েকটা কাঁচা মরিচ ভেঙে নুডলসের মধ্যে ছড়িয়ে দিল মেহেরিস। দীর্ঘ 1 ঘন্টা পরিশ্রমের পর অবশেষে তৈরি হয়েছে নুডলস। এখন যে
কেউ কিচেন রুম দেখলেই ভাববে বোধ হয় টর্নেডো সাইক্লোন আইলা গিয়েছে এর উপর দিয়ে। পূর্ব বসার রুমে সোফায় পায়ের উপর পা তুলে বসে ল্যাপটপে কি যেন করছে। এই নিন আপনার খাবার। ল্যাপটপে আড়ালে পরখ করে নিল একবার গরম ধোয়া ওঠা নুডলসটার উপরে। যাক, তার বউ অবশেষে রান্না করেছে, এটাই অনেক। পরক্ষণে আবার মেহেরিসের ঘামাত্মক চেহারার দিকে চাইলে পূর্ব। এতটুকুতে এই অবস্থা, মানে নিজের কি হাল করেছে। আপনার কিচেন আস্ত আছে তো? শুনুন, রান্না করেছি, এটাই অনেক, বুঝেছেন? আর এখন এটা খেয়ে আমাকে উদ্ধার করুন। ওকে, তবে আগে নিজে খেয়ে তারপর আমাকে দাও। তোমার ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। বৃষ্টি মিশিয়ে দিতে পারো তুমি। মেহেরিস পড়ল এবার মহাবিপাকে। একসাথে এতগুলো মরিচ তো কেটে দিয়েছে সে, এখন জেনে শুনে কিভাবে মুখে দিবে এসব। এই লোক তো দেখি তার ধারণার বাইরে, ওর চেয়ে বেশি চালাক। এমনি কি এমপি হয়েছে? আপনি আমাকে এতটা অবিশ্বাস করেন? বিশ্বাস করার মতো কিছু করেছো আদৌ? না। মেহেরিসের মন ভুলানো চেহারা দেখেও মন গলেনি এই পাষণ্ড লোকের। এখন যে খাওয়া ছাড়া বিশ্বাস করানো যাবে না বুঝতে পারল মেহেরিস। কি হবে, এক চামচ খেয়ে নিয়ে এখান থেকে কেটে পড়বে সে। সে তো ঝাল খেতে অভ্যস্ত। এই লোকে কি হবে সেটাই আপাতত মনে মনে ভাবছে মেহেরিস। একটু ঝাল সহ্য করতে না পারা মানুষ যদি হঠাৎ করে এমন ঝালযুক্ত নুডলস মুখে পুরে, তখন কি হবে? কাঁচা চামচ দিয়ে কোনো রকম একটু উঠিয়ে মুখে পুরে চুপচাপ দাঁড়িয়ে রইল মেহেরিস। চাপা স্বরে বলে উঠল, এখন হয়েছে বিশ্বাস? দাও দেখিব এর হাতের রান্নার স্বাদ কেমন। খা বেটা খা, একবার খেলে সারা জীবন আর রান্নার নামও মুখে আনবি না। এক চামচ 2 চামচ করে মুখে নুডলস দিল পূর্ব, কিন্তু পূর্বের মধ্যে কোনো রিয়াকশন না দেখে কিঞ্চিত অবাক হলো মেহেরিস। কি হলো? 1 চামচ খেয়ে তো বেহাল অবস্থা হওয়ার কথা, সেখানে চুপচাপ খেয়ে যাচ্ছে, অথচ না তাকে কিছু বলছে আর না খাওয়া থামাচ্ছে। পরক্ষণে পুরো নুডলস শেষ করে উঠে দাঁড়ালো পূর্ব। কোনো রকম হেলে দুলে দাঁড়ালো সে। ফর্সা মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে, নাকে পানি এসে পড়েছে। একটু পর পর নাক টেনে টেনে নিচ্ছে সে, অথচ তারপরও একটু টু শব্দ করছে না সে। আর না তো মেহেরিসের ওপর চেঁচাচ্ছে, যা মেহেরিসকে বিভ্রান্ত করে ফেলে দিল। অনুশোচনা বোধ হচ্ছে মেহেরিসের ভীষণ। কাজটা সে মোটেও ঠিক করেনি। জলদি করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার উদ্দেশ্যে ছুটল সে। তবে পানি এনে সেখানার পূর্বকে না দেখতে পেয়ে মনে মনে ঘাবড়ালো মেহেরিস। কোথায় গেল লোকটা? আশেপাশে তাকেও দেখতে পেল না তাকে। নিঃশ্রমে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি ছিটাচ্ছে পূর্ব, যার কারণে পূর্বের পরনে অফাট রঙের শার্ট এর বুকের কাছে ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। তাকেও ঝাল কমছে না, আর না তো রাগ। পূর্ব তখন মেহেরিসকে আড়াল থেকে দেখেছিল মরিচ দিতে ইচ্ছে মতো, তবে দেখেও কিছু না বলে সোজা চলে এসেছিল সেখান থেকে। সে হয়তো ভেবেছিল পূর্ব খাওয়ার সময় মেহেরিস তাকে আটকাবে, খেতে বারণ করবে, কিন্তু এই মেয়ে তাকে একটা বারের জন্য না করেনি। তাই তখন রাগের তোপে চুপচাপ সেগুলো খেয়ে সোজা রুমে চলে এসেছে সে। এখন মেহেরিসের সামনে থাকলে যে কোনো মুহূর্তে রেগে না জানি আঘাত করে বসে তাকে, তাই এখানে চলে আসা তার। তবে ঠিক তখনই মেহেরিস পূর্বের পিছু পিছু ঠান্ডা পানির বোতল আর চিনি বৈরম নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দরজার নক করতে বুঝতে পারল দরজাটা আসলে খোলা। শুনছেন? এই যে নিন ঠান্ডা পানি, খেলে ঝাল কমে যাবে। ভিতর থেকে কোনো রেসপন্স না পেয়ে ভীতু মেহেরিস একটু ভিতরে ঝুঁকে তাকালো। পূর্বের বেহাল দশা দেখে অনেক ভয় পেল মেহেরিস। কাজটা সে একদম ঠিক করেনি। আর এই লোকটাই কেমন, বুঝেছে ঝাল, তাও কেন খেয়েছে? এত জিদ কেন থাকবে একটা মানুষের? দৌড়ে গিয়ে ভিতরে ঢুকলো মেহেরিস। পানির বোতল তা এগিয়ে দিতে গিয়ে পূর্বকে উদ্দেশ্য করে অনুনয় স্বরে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। আর আপনি কেন খেলেন? ফেলে দিলেন না কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিন বলে পানির বোতলটা এগিয়ে দিল পূর্বের সম্মুখে। মেহেরিসের থেকে
পানির বোতলটা কেড়ে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে ফেলে পূর্ব। তারপর মেহেরিশকে হ্যাঁচকা টান দিয়ে ওয়াশরুমে দেওয়ালের সাথে লাগিয়ে মেহেরিশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মন্ত হলো মেহেরিশের অধধ। এর ভাঁজে আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে মেহেরিশ আকস্মাৎ নিজের শাড়ির দুপাশে 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। আজ সে পূর্বকে না সরাচ্ছে আর না কোনো বাধা দিচ্ছে। একটা সময় পূর্ব এহেন বেসামাল আচরণে নিজেকে আর আয়ত্তে রাখতে বাধ্য হলো মেহেরিশ। পূর্বের সাথে এবার সেও সায় দিয়ে এক হাতে খামছে ধরল পূর্বের ঘাড় ছুঁই বরাবর চুলে, আরেকটা পূর্বের পিছনের শার্টের পিছন। অফ হোয়াইট শার্টটা পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে থাকার দরুণ ফর্সা বলিষ্ঠ দেহটা অনেকটাই দৃশ্যমান। এদিকে পূর্ব মেহেরিশের থেকে এমন রেসপন্স পেয়ে যেন আরও উন্মাদ হয়ে উঠল। শাড়ির আঁচল ভেদ করে নিজের এক হাত দিয়ে চেপে ধরল মেহেরিশের পান পাতার ন্যায় চিকন কোমর। কোমর টেনে আরও কাছে এনে চেপে ধরল নিজের সাথে। এভাবে পার হলো অনেকটা সময়। মেহেরিশ হাঁপিয়ে উঠল, থামার নাম নেই পূর্বে। ঠোঁট ছেড়ে গলা মুখ নামিয়ে আনলো সে। ছোট ছোট অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো মেহেরিশের কপাল। তারপর আবার সেই তিলটার ওপর নজর পড়তে মুখ ডুবালো সেখানে। সমস্ত শরীর অজানা শিহরণে শীতল স্রোত বয়ে মেহেরিশের। হঠাৎ কিছু মনে পড়তেই নিজের লজ্জা আতঙ্ক পূর্বকে সরাতে চাইল সে। তবে পূর্বর সাথে কি তার মতো সাধারণ একটা মেয়ে পেরে উঠবে? নিজের কাজে ডিস্টার্ব হওয়া মুখে তুলে চোখের সামনে ঝুঁকে পড়ল। কি সমস্যা? লজ্জা মাথা নুয়ে ফেলল মেহেরিশ। কি করে বলবে সে নিজের মেয়েলি সমস্যার কথা? এত পর চুপ থাকায় শ্রেয় মনে করে উত্তর আরে কিছু বলল। এদিকে পূর্ব পুনরায় মত্ত হলো মেহেরিশের গলায়। একটা সময় মেহেরিশের গলা থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতে নিলেই তৎক্ষণাৎ সেটা এক হাত দিয়ে ধরে ফেলে মেহেরিশ। নিজের কাজে পুনরায় বাধা দিতে দেখে এবার বেশ বিরক্ত হলো পূর্ব। তপ্ত স্বরে ফিসফিসে বলল, মেহের, ডিস্টার্ব করছো কেন? কি সমস্যা? কি করে বলবে মেহেরিশ? তবে কোনো রকম গলা ভিজিয়ে নিয়ে পূর্বকে দূরে সরানোর ন্যায় ঠেলে বলে উঠল, আমি বের হব, ছাড়ুন। আজ কোনো ছাড়াছাড়ি নেই, অনেক ছাড় দিয়েছি আপনাকে বলে মেহেরিশের নিজের কাঁধে দেওয়া পুনরায় শাড়ির আঁচলটা ধরতে নিলে মেহেরিশ আবারও পুনরায় আটকে গমগমে স্বরে বলে ওঠে, বুঝতে পারছেন না কেন? আমার এসব ভালো লাগছে না, বিরক্ত লাগছে, সরুন। এই একটা কথাই যথেষ্ট ছিল পূর্বকে রাগাতে। এই মুহূর্তে এসে যদি তার বউ এই কথা বলে তাহলে তার রাগ ওঠাটাই কি স্বাভাবিক নয়? রাগে রি করতে করতে বলল, দুদিনে মন ভরে গেছে, আমাকে আর ভাল লাগছে না তো। তারপর মেহেরিশকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠল, যা, চোখের সামনে থেকে সর। আজ আর আমার চোখের সামনে আসিস না নিজের ভালো চাইলে। না হলে তোর ভালো লাগা, খারাপ লাগা, ইভেন কেঁদে দুনিয়া ভাসিয়ে দিল আর ছাড় পাবি না, যা। ভাই, আপনার জন্য একটা খারাপ নিউজ আর একটা ভালো নিউজ নিয়ে আসছি। এখন আপনি বলেন আগে কোনটা বলবো? নিজের বেডরুমে সোফার উপরে বসে থাকা সুলতান খাঁ উদ্দেশ্য বলে উঠল তার বিশ্বস্ত সহচর রাব্বি। হাতে তার জ্বলন্ত সিগারেট, যার অর্ধেকটা ইতিমধ্যে খাওয়া শেষ, বাকি অর্ধেকটা হাতে নিয়ে বসে আছে সেথায়। পরবর্তী টান দিবে তখনই রাব্বি নামের ছেলেটি তার বেডরুমে ভিতর ঢুকে তাকে উদ্দেশ্য করে উপরের কথাগুলো বলল, আমার সাথে খারাপ জিনিসটা আগে যায়, তাই খারাপটা দিয়ে শুরু কর। ভাই, খারাপ নিউজ হলো ওই মাইয়ার কেউ নয়, বরং পূর্ব মির্জার বউ। চোখ দুটো আপনা আপনি চলে গেল রাব্বির নামের ছেলের দিকে। বুকে এক ঝাঁক কৌতূহল বাসা বেঁধে ফেলেছে ইতিমধ্যে। সিগারেটটা টেবিলের ওপর একটা ছোট কাচের পাত্রে রেখে দিল। এক মুখ কৌতূহল নিয়ে রাব্বির দিকে পুনরায় প্রশ্ন ছুড়ল সুলতান খাঁ, আর ভালো খবরটা? চোখে মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল রাব্বি নামে ছেলেটার। তড়িঘড়ি করে বলতে লাগলো, ভাই, শুনছি পূর্ব ভাই নাকি ওই মাইয়ারে জোর করে বিয়ে করছে। মাইয়ার পরিবার নাকি রাজি ছিল না। আপনি জানেন এই মাইয়া কেডা? হেয়ালিফানা সাইরা, জলদি বল ভাই। এইটা
আলতাফ মির্জার মাইয়া বিদেশে বড় হইছে, পূর্বর বইনে বিয়া খাইতে আইছিল, আর ঘটে এই ঘটনা। আর আমি তো এরাও শুনছি ওই মাইয়ার লাগে দেহা কারণে লাইকা পূর্ব কিছুদিন আগে ছদ্মবেশে আমেরিকায় গেছিল। মুখে শয়তানির হাসি ফুটে উঠল সুলতান খাঁ। রাব্বি নামের ছেলেটাকে কাছে এনে বসে কাঁধে সাব্বাসের ন্যায় থাপ্পড় মেরে বলল, এতদিন একটা কামের কাম করছস বেটা, নে ওই বাকি অর্ধেক সিগারেট এখন তোর। খা বলেই আবার সোফার উপরে পা তুলে বসে কোনো এক অজানা ভাবনায় বিভোর হয়ে উঠল। এরপর পুনরায় রাব্বি নামের ছেলেটাকে মুখ শয়তানির হাসি ফুটিয়ে বলে উঠল, জানোস রাব্বি, তোর প্রতিপক্ষ শত্রু যখন তোর থেকে অনেক বেশি শক্তিশালী হয় তখন তারে কি দিয়া পরাজিত করতে হয়? না ভাই, তখন তারে বুদ্ধি দিয়া পরাজিত করতে হয়। বলে আবারও শয়তানির হাসি দিয়ে হাহা করে উচ্চস্বরে হেসে উঠল সুলতান খাঁ। বেডের উপর শুয়ে এবার এপাশ ওপাশ করছে মেহেরিস, কিন্তু কিছুতে দু চোখ ঘুম ধরা দিচ্ছে না তার। দেয়ালে থাকা বড় ঘড়িটার দিকে চোখ ঘুরিয়ে দেখে নিল সময়টা রাত প্রায় 1টা বাজতে চলল। এভাবে সে গত 30 মিনিট যাবৎ শুয়ে আছে। প্রচণ্ড হাঁসফাঁস লাগছে নিজের কাছে, না তো ঘুম আসছে না। আর একটু আগেই সেই ঘটনা ভুলতে পারছে। পূর্বকে সে ভালোবাসে, একটু একটু নয়, প্রচণ্ড ভালোবাসে সে পূর্বকে। যতটা ভালোবাসলে বাবা মাকে ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে জমাতে পারে, ঠিক ততটাই ভালোবাসে সে ওই লোকটাকে। কিন্তু বিপত্তি বাদে শুধু পূর্বকে নিয়ে। আচ্ছা, সে পূর্বকে যতটুকু ভালোবাসে, পূর্ব ও কি তাকে ততটা ভালোবাসে? তার কাছে তো সেটা মনে হয় না। একবার মনে হয় ওই লোকটাও তাকে ভালোবাসে, কিন্তু পরক্ষণে আবার নিজের আচরণ দ্বারা মেহেরিসকে বুঝিয়ে দেয় যে তার প্রতি ওই লোকের কোনো ইন্টারেস্ট পর্যন্ত নেই। এই যেমন একটু আগেই সে ঘটনাটাই। প্রথমে পূর্ব গভীর সেই স্পর্শ থেকে মনে হয়েছে তার যেন বোধ হয় পূর্বের মনে কোনো ফিলিংস আছে, কিন্তু পর মুহূর্তে তার সেই উগ্র আচরণ প্রচণ্ড কষ্ট পেয়েছে মেহেরিসের সাথে, উপে গিয়েছে পূর্বের প্রতি আনা সেই বিশ্বাস। আচ্ছা, সে কি ইচ্ছে করে বাধা দিয়েছে ওই লোককে? বুঝবে না তার সমস্যার কথা? এতে কিছু বুঝে তাহলে জানতে চাইল না কেন মেহেরিসের কেন তাকে বাধা দিয়েছে সেই বিষয়টা একটাবার ঠান্ডা মাথায় জিজ্ঞেসও তো করতে পারত তাকে। এসব ভাবছে সে কখন থেকে। কিছু হলে বলে চোখের সামনে থেকে সরে যেতে। এই রাতের বেলায় এখন সে যাবেটা কোথায়? আর সে তো তাকে ধরে বেঁধে জোর করে এখানে নিয়ে এসেছে। নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে মেহেরিসের, তাই আপাতত অপর পাশে থাকা বেডের রুমটা এসে আশ্রয় নিয়েছে সে। এভাবেই পার হলো আরও বেশ কিছুক্ষণ সময়। নিজেকে ধাতস্থ করে মেহেরিস এবার সিদ্ধান্ত নিল মেহেরিস আর ঘুমাবে না। এত চেষ্টা করেও যেহেতু ঘুম ধরা দিচ্ছে না, তাই সে ভাবল একটু বাইরে থেকে হেঁটে আসুক। বাইরে বলতে পূর্ব সুইমিং পুলটা। সামনে থেকে একটু বসে বসে ছাদ দেখবে সে। সেটা ভেবেই উঠে বসলো খাট থেকে। ছোট ছোট কদম ফেলে বের হয়ে আসলো রুম থেকে। যেহেতু বাইরে যাওয়ার সময় পূর্বের রুম ভেদ করে বাইরে যেতে হয়, তাই পূর্বের রুমের সামনে দিয়েই যাওয়ার সময় একবার দরজা পরখ করে নিল মেহেরিস। পূর্বের দরজাটা বন্ধ, তবে ভিতর থেকে নাকি বাইরে থেকে বোঝা গেল না সেটা, যেহেতু দরজাটা অটো লক করা। এদিকে আর বেশি না ঘেটে আপাতত বাইরে বের হলো মেহেরিস। মাঝরাত, তার উপরে ডিসেম্বর মাস। মোটামুটি ভালো শীতই পড়েছে এখানে। পরনে শুধু কালো রঙের একটা শাড়ি। এত রাতে এই শাড়িটা তার কাছে পর্যাপ্ত মনে হলো না নিজের কাছে। শাড়ির আঁচলটা টেনে যথাসম্ভব নিজেকে ঢেকে নিল মেহেরিস। তাও যেন জর্জেট শাড়িটা বেদ করে হু হু করে ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তার সমস্ত শরীর। কাঁপা কাঁপা পায়ে এসে দাঁড়ালো পুলের পাশে। ফেরি লাইটের আলোতে পুলের পানিগুলো সব নীল বর্ণ ধারণ করেছে। এসে পানিতে পা দিয়ে বসল মেহেরিস। সারাদিন মানুষের জমজমাট বিল্ডিংটা রাতের বেলায় পুরো নিস্তব্ধ ঘেরা। যদিও দিনের বেলায় উপরে কেউ আসে না। পানিতে পা ভিজিয়ে বসে পা দোলাচ্ছে মেহেরিস। পানিটা দেখে যতটা ঠান্ডা ভেবেছিল ততটা ঠান্ডাও নয়।
কালো রঙের শাড়িটা পায়ে কাছ থেকে টেনে একটু উঠিয়ে বসেছে যেন শাড়িটা না ভিজে যায়। আবার নিজেও অসাবধানতার জন্য আচমকা নাকে কোনো কিছু স্মেল আসতে কিঞ্চিত রইস হয়ে শ্বাস নিল মেহেরিশ। স্মেলটা একদম বাজে। মস্তিষ্ক ধারণ করতে সক্ষম হলো স্মেলটা কোনো পারফিউমের নয়, বরং সিগারেটের স্মেল। এত রাতে এই স্মেল আসছে কোথা থেকে ভেবেই আশেপাশে ভালো করে চোখ পরখ করে নিল তৎক্ষণাৎ। মেহেরিশ থেকে প্রায় একটু অদূরেই একটা চেয়ারে গা এলিয়ে বসে আছে। সামনের আরেকটি চেয়ারে পা উঠে মনের সুখে সিগারেট টানছে পূর্ব। আনমনা মেহেরিশ এতক্ষণ খেয়াল করেনি পূর্বকে, তবে মেহেরিশের সেখানে আসা মাত্রই পূর্ব নজর পড়েছে মেহেরিশের উপর। তবে কিছু বলেনি সে, নিজের কাজে ব্যস্ত ছিল বিগত ঘণ্টাখানেক যাবৎ। এভাবে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে পূর্ব। মূলত পূর্ব ভাবেনি এই সময় মেহেরিশ সেখানে আসবে, আর আসলো বা তার কি। পূর্বর হাতে আচানক সিগারেট থেকে আশ্চর্য হলো মেহেরিশ। আগে কখনো এভাবে সিগারেট খেতে দেখেনি মেহেরিশ পূর্বকে। সিগারেট কেন, কোনো দিনও অন্য কিছু খেতে দেখেনি। হঠাৎ পূর্বকে এভাবে সিগারেট খেতে দেখে কেন জানি খুব রাগ হলো মেহেরিশের। অথচ পূর্ব এমনভাবে খেয়ে যাচ্ছে দেখে তো মনে হচ্ছে সিগারেটের সাথে পূর্বের খুব গভীর সম্পর্ক। আচ্ছা, এই লোক কি তাকে এখানে দেখেনি? মেহেরিশ ভালো করে খেয়াল করতেই দেখলো পূর্ব তার দিকে যে এক দৃষ্টিতে। তৎক্ষণাৎ শাড়িটা প্রায় খানিকটা পায়ের নিচে নামিয়ে ফেলল মেহেরিশ, যাতে নিচের অনেকটা অংশ ভিজে গেছে ইতিমধ্যে। সাথে সাথে উঠে দাঁড়ালো সেখান থেকে। পুলের সাইড দিয়ে হেঁটে গিয়ে পূর্বর সামনে দাঁড়ালো সে। কিন্তু এত বিন্দু পরিমাণ হেলদোল নেই পূর্বে। সে এখনও মেহেরিশের বসার স্থানে তাকিয়ে, যেন অন্য কোথাও হারিয়ে গেছে সে। আশেপাশে কোনো কিছুর খেয়াল নেই তার। মেহেরিশ কিছুটা সামনে গিয়ে আচানক পূর্বের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে পুলের ভিতর ছুঁড়ে ফেলে দিল সেটা। না, এ তো এই লোকের মতিগতি পরিবর্তন হলো বলে মনে হলো না মেহেরিশের। সাথে থাকা চেয়ার তার উপর থেকে আরেকটা সিগারেট ধরে বের করে সেটা খাওয়া শুরু করলো পূর্ব। মুখে চেপে একটু পর পর নিঃশ্বাস ফেলছে আকাশের দিকে চেয়ে, যেন বুকের ভিতরে তীব্র চাপা আর্তনাদ দূরে সরাচ্ছে সিগারেটের ধোঁয়ার সাথে তাল মিলিয়ে। হতকাম্য মেহেরিশ অবাক দৃষ্টিতে চেয়ে পূর্বের পানে। কি হয়েছে ওনার? আচ্ছা, মেহেরিশ এর তখনকার আচরণের জন্য লোকটা কি খুব বেশি কষ্ট পেয়েছে? এজন্য কি এভাবে সিগারেট খেয়ে সেই কষ্টের পরিমাণ কমাচ্ছে? হতকম্প মেহেরিশ গটগট করে বলল, আপনি সিগারেটও খান? তবে কিছু বলল না পূর্ব। সে আপাতত তার কাজে ব্যস্ত, যেন মেহেরিশের বলা কোনো কথাই কানে পৌঁছায়নি তার। কি হলো? কিছু বলছি, শুনতে পাননি? এসব খাওয়া ভালো না, জানেন না? না। এবারও পূর্ব থেকে কোনো উত্তর পায়নি মেয়েটা। আবারও আগের ন্যায় থাবা দিয়ে পূর্বের হাত থেকে সিগারেটটা বাকি অংশটুকু পুনরায় পুলের মধ্যে ছুঁড়ে ফেলল মেহেরিশ। এবার বেশ বিরক্ত চোখে তাকালো পূর্ব মেহেরিশের দিকে, তবে মুখে কিছু বলল না। আবার চেয়ার থেকে আরেকটা সিগারেট নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালে মেহেরিশ তৎক্ষণাৎ সেই পুরো প্যাকেটটি তার হাত দিয়ে ফেলে সাথে সাথে সেটাও ছুঁড়ে ফেলে পুলের মধ্যে। এবার পূর্ব তেতে ওঠে পুরোদমে। লাল লাল চোখে মেহেরিশের দিকে তাকালে মেহেশ বুঝতে পারে সে কতটা রিস্কি কাজ করেছে ইতিমধ্যে। আর পূর্ব যে এতক্ষণ নিজেকে এত কষ্ট দমিয়ে রেখেছে, বোধগম্য হতে কিছুটা ভয় পায় মেহেরিশ নিজের কর্মকাণ্ডে। তাও পূর্বের মনকে ঠান্ডা করতে যেন বুঝেই একটা বোকা প্রশ্ন জিজ্ঞেস করে বলে, আপনি কি আপনাকে বার্থডে গিফট না দেওয়ার জন্য আমার সাথে রাগ করেছেন? তাহলে বলছি রাগ করবেন না, আমি আগামীকাল আপনাকে আপনার বার্থডে গিফট দিব। মেহেরিশ হয়তো ভেবেছে তার মুখে হেন বাক্য প্রশ্ন শুনে আগের মতো পূর্ব হয়তো মাইন্ড ডাইভার্ট হবে বা হেসে উঠবে, কিন্তু মেহেরিশকে পুরোপুরি ভুল প্রমাণ করে পূর্ব সেখান থেকে আচানক উঠে চলে গেল ভিতরের দিকে। যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে গেল, ইডিয়েট।
ঘড়ির কাঁটা সকাল 8টা বেজে 9 মিনিট। না চাইলেও মেহেরিসের কাঁচা ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠল মেহেরিস। কাল রাতে পূর্বের অপর পাশে থাকা রুমটা ঘুমিয়েছিল সে। ঘুম থেকে উঠে শরীরে সাদা কমফোর্ট দেখে বেশ অবাক হয়েছিল মেহেরিস। তার স্পষ্ট মনে আছে গতকাল রাত তো এটা ছিল না, শাড়ি পরে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। তবে সকালে এটা আসলো কি করে এখানে? তাহলে কি পূর্ব দিয়ে গেছে? এটা হতে পারে। এখানে তো সে আর পূর্ব ছাড়া অন্য কোনো মানুষ নেই ভেবেই আনমনা মুচকি হাসি ফুটে উঠল মেহেরিসের মুখে। কমফোর্টটা আরও শক্ত করে জড়িয়ে ধরল নিজের শরীরে। উঠে কোনো রকম ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসলো মেহেরিস। পূর্বের রুমটা দরজা খোলা দেখে একটু গিয়ে লুকিয়ে চুড়ে দেখলো সেথায় রেডি হচ্ছে পূর্ব। বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আজ গায়ে সাদা রঙের একটা চেক টি শার্ট জড়িয়েছে লোকটা। হয়তো মাত্র গোসল করে এসেছে। ঝাঁকড়া চুলগুলো থেকে এখনও কিছু পানি পড়ছে। এই মুহূর্তে পূর্বে চুলে থাকা পানিগুলোকে ভীষণ হিংসে হচ্ছে মেহেরিসের। মন চাচ্ছে নিজের শাড়ির আঁচল দিয়ে লোকটার চুলগুলো মুছে দিতে, কিন্তু সাহস আর সামর্থ্য কোনোটাই নেই এখন মেহেরিসের। তার এই ধারণার মধ্যে ড্রেসিংয়ের উপর রাখা বরুণ চকলেট রঙের ওয়াচটা হাতে পেঁচিয়ে নিল পূর্ব। এপাশে ঘুরতে তৎক্ষণাৎ দরজার আড়ালে লুকিয়ে পড়ল মেহেরিস। তবে পূর্বের মতো এমন তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ মানবের চোখে ফাঁকি দেওয়া কি এতই সোজা? পূর্ব দেখেছে মেহেরিসকে, তবে কোনো প্রতিক্রিয়া করেনি দেখে। সকাল সকাল সে কোনো সিক্রেট করতে চায় না। এমনিতে মেহেরিসের ওপর কাল রাত থেকে ভীষণ ক্ষেপা পূর্ব। অকথ্য তর্ক না করে সোজা রুম থেকে বের হওয়ার সময় দরজা আড়ালে থাকা মেহেরিসকে গমগমে স্বরে আদেশসূচক বাক্য বলে গেল, আমি না আসা পর্যন্ত বাসা থেকে বের হবে না। ব্যাস, এটা বলেই সেই স্থান ত্যাগ করল পূর্ব। মেহেরিস প্রতিবারের ন্যায় এবারও বেশ অবাক। এই লোকের চোখ কয়েকটা আল্লাহ জানে। দরজার কলিং বেল এর শব্দ পাওয়ার মাত্র মেহেরিসে এসে দরজা খুলতে ভেসে উঠল হৃদয় নামক ছেলেটার চেহারা। হাতে বড় বড় দুটো ব্যাগ। ছেলেটা মেহেরিসের দিকে না তাকিয়ে হাতের ব্যাগগুলো মেহেরিসের দিকে এগিয়ে দিয়ে অন্যদিকে ফিরে মেহেরিসের উদ্দেশ্যে বলতে লাগলো, ভাবি, ভাই নাস্তা পাঠিয়েছে আপনার জন্য। ভাই বলছে জলদি খেয়ে নিতে। উনি কোথায় এখন ভাইয়া? ভাই একটি মিটিংয়ে গেছে, আসতে একটু সময় লাগবে। আপনার কিছু দরকার হলে ভাই বলছে আমারে বলতে। কিছু লাগবে না আপাতত। আচ্ছা ভাবি, তাহলে আমি আসি। এটা বলে মেহেরিসকে আর কিছু বলতে না দিয়ে যথা দূরত্ব সে স্থান ত্যাগ করল হৃদয় নামের ছেলেটি। মেহেরিস একটু অবাক হলো বটে। একে তো এমন তাড়াহুড়ো করলো, তার উপরে আবার তার দিকে না তাকে গট গট করে চলে গেল কেন? যাই হোক, নাস্তার ব্যাগটা ভিতরে এনে টেবিলের ওপর রেখে দিল মেহেরিস। এতগুলো নাস্তা একসাথে কে পাঠায়? তাকে কি নিজের মতো রাক্ষস ভেবেছে নাকি যে একসাথে এতগুলো নাস্তা খাবে সে? তার এখন নাস্তা খাওয়ার নয়, বরং অন্য কিছুতে হাঁসফাঁস করছে ভীষণ। এই মুহূর্তে মেহেরিসের বাড়ি যেতে হবে। নিজের কাজে খুব অস্বস্তি লাগছে। গোসল করতে হয়তো একটু ভালো লাগতো। সেই যে কাল থেকে শাড়ি পরে আছে তো আছে, এটা পরে আর কতক্ষণ থাকবে? এই লোকের কি আক্কেল জ্ঞান নেই? এই মুহূর্তে তার বাড়ি যাওয়া বেশ প্রয়োজন, কিন্তু কিভাবে যাবে সে ভেবে দূরত্ব নিজের ফোনটা নিয়ে এই নাম্বারে কল লাগালো মেহেরিস। কিন্তু পরপর অনেকবার রিং হওয়ার পর সেই ফোন রিসিভ না করতে দেখে পরক্ষণে আবার ইরার নাম্বারে কল দিল সে। ইরাকে 2বার কল দিতে রিসিভ করলো ইরা। মেহেরিসকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ মেহেরিস বলো। প্রচণ্ড হাঁসফাঁস করতে করতে মেহেরিস অস্ফুট স্বরে বলে উঠল, ইরা আপু, আসলে তোমার একটু হেল্প লাগতো আমার। হ্যাঁ বলো, কি হয়েছে? মেহেরিস ইরাকে সব খুলে বলল। ইরা বেশ চিন্তিত হলো, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন বাড়িতে নয়, বরং একটু আগে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ইরা তখন মেহেরিসকে আশ্বাস করতে বলে উঠল, তুমি চিন্তা করো না, আমি আয়নাকে ড্রাইভারের সাথে পাঠিয়ে দিচ্ছি, আর তোমার সমস্ত জিনিসপত্র আয়নার কাছে পাঠিয়ে দিচ্ছি। কেমন? শুনে বেশ আশ্বস্ত হলো মেহেরিস। কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে উঠল, ওকে আপু। আয়না এসেছে প্রায়
20 মিনিট যাবৎ মেহেরিশকে কল কাটার পর আয়না 30 মিনিট মাথায় এখানে চলে এসেছে। সাথে করে মেহেরিশের যাবতীয় জিনিসপত্র নিয়ে এসেছে সে। সেখান থেকে মেহেরিশ একটা জলপাই রঙের 3 পিস পরে নিল। জলপাই রঙের এই ড্রেসটা মেহেরিশকে গত পরশু এরিনা দিয়েছিল। মেহেরিশও ভেবেছিল এখন থেকে সে খুব শালীন পোশাক আশাক পরবে, যা যা পূর্বের অপছন্দ করে সেগুলো আর পরবে না ভেবে তখন নিয়েছিল এই ড্রেসটা। সেটা পরেছে এখন সে। ফর্সা গায়ের রঙে জলপাই কালারের এর সাথে হোয়াইট কম্বিনেশনে এই 3 পিসটা খুব মানিয়েছে মেহেরিশকে। সাথে একটু আগে শাওয়ার নেওয়া দরুন মেয়েটাকে খুব ফ্রেশ আর সতেজ লাগছে। আয়না বসে বসে কার্টুন দেখছে। মেয়েটা সুযোগ পেলে গোপাল ভাঁড় নিয়ে পড়ে যায়। আচ্ছা আয়না, তুমি কি এখানে শপিং মলগুলো চিনো? কার্টুনে ধ্যানে মগ্ন আয়না পিছনে ঘুরে তাকে উত্তরে বলে উঠল, হ্যাঁ আপু চিনি তো, আমাকে নিয়ে যেতে পারবে? কেন, তোমার কিছু লাগবে? হ্যাঁ, কিছু কেনাকাটা করতাম টুকটাক। হ্যাঁ যেতে পারো, কিন্তু পূর্ব ভাই জানে ভাইয়া কি যেতে দিবে? মেহরিশ কিঞ্চিত ভাবুক হয়ে পড়ল, ঠিকই তো, ওই লোক শুনলে কি যেতে দিবে তাকে? আর সে তো ওই লোকের জন্য গিফট আনতে যাচ্ছে, তাহলে বলেও তো যেতে পারবে না। তার আবারও আয়নার দিকে তীক্ষ্ণ প্রশ্ন ছিল মেহেরিশ। আচ্ছা মার্কেট এখান থেকে বেশি দূর না তো, তাই না? হ্যাঁ আপু, তাহলে এক কাজ করি, আসো আমরা এখনই রওনা দিই। তোমার ভাই মনে হয় না দুপুরের আগে আর আসবে। আমরা এতক্ষণে গিয়ে চলে আসতে পারবো, কি বলো? সে আমি রাজি, কিন্তু পূর্ব ভাই জানলে কিন্তু খুব রাগ করবে আপু, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আরে কিছু হবে না, চলো তো। ব্যস্ত সড়কে দিনের বেলায় গাড়ির তাণ্ডবে মানুষ চলাচল করা মুশকিল। আয়না নিয়ে আসা গাড়িটা করেই মেহেরিশ আর আয়না ছুটেছে শপিং মলের উদ্দেশ্যে। তবে প্রচণ্ড জ্যামের কারণে বিগত 20 মিনিট যাবৎ একই স্থানে বসে আছে তাদের গাড়িটা। একটু পরপর ফোনের স্ক্রিনে পরখ করে নিচ্ছে মেহেরিশ। এভাবে বসে থাকলে তো শপিংয়ে যেতে যেতে দুপুর হয়ে যাবে। বাসায় যাবে কখন? যদি পূর্ব জেনে যায় সে বাড়ি থেকে না বলে বের হয়েছে, তখন নির্ঘাত তার উপরে রেগে যাবে ভেবে মেহেরিশ আয়নাকে বলল, আয়না তুমি তো বললে মার্কেট সামনে, এক কাজ করি, এসো এখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে বরং যাই। কি বলো আপু, হেঁটে যাব? না, তা না হলে যেতে যেতে তো আমাদের দুপুর হয়ে যাবে। বলি এক প্রকার তড়িঘড়ি করে নেমে আসলো গাড়ি থেকে মেহেরিশ আয়নাকে নিয়ে। পুরো রাস্তায় জোরে জাম, দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে গাড়ি এক লাইনে দাঁড়িয়ে থাকা সমাহার। আপু এখান দিয়ে গেলে তো অনেক সময় লাগবে, পিছনে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে শর্টকাট যাওয়া যাবে। কিন্তু কি ওখানে বেশি মানুষ আসা যাওয়া করে না, নিরিবিলি তো তাই। তাহলে ওখানে গিয়ে চলো, আমরা দুজনে তো আছি, সমস্যা হবে না। মেহেরিশ আয়নাকে নিয়ে হেঁটে হেঁটে একটু সামনে যেতেই মনে হয় কেউ তাদের পিছু নিয়েছে। ভালো করে খেয়াল করতে দেখলো 3 থেকে 4টা ছেলে তাদের পিছনে পিছনে আসছে। প্রথমে বিষয়টা নর্মালি নিলেও একটা সময় সেটা সন্দেহে পরিণত হয়। কি হলো আপু, এমন জোরে জোরে হাসছো কেন হঠাৎ? আয়না দেখো তো পিছনে ছেলেগুলোকে চিনো কিনা? আয়না পিছন ঘুরে তাকালো, দেখতে পেল কয়েকজন ছেলে তাদের পিছন পিছন আসছে। ছেলেগুলো চিনে আয়না। এখানে একটা ছেলে যার নাম রাব্বি, কিন্তু সবার কাছে যে সর্বক্ষণ সুলতান খানের চামচা নামে বেশ পরিচিত, যা দেখে অনেক ভয় পেল আয়না। আপি এগুলো তো সুলতান খান চামচা, কিন্তু ওনারা আমাদের পিছু নিচ্ছে কেন? সুলতান খাঁকে আরে মনে নেই তোমার? ওই যে প্রথম দিন পূর্ব ভাই সুলতান খাঁকে মারল যে, যা দেখে তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। ভাইয়ার চিরশত্রু, কিন্তু তারা আমাদের পিছন লাগবে কেন? আমাদেরকে কি চেনে নাকি ওনারা? আমরা খুব ভয় করছে আপু, কি করবো এখন? আমাদের মনে হয় গাড়ি থেকে নামা উচিত হয়নি, চলো আবার গাড়িতে ফিরে যাই। আয়নার মুখে হেন কথা কিঞ্চিত ঘাবড়ালো মেহেরিশ, তবে সেটা প্রকাশ করল না। সাহসী নেয় বলে উঠল, আরে মনে হচ্ছে ওনারা মার্কেটে যাচ্ছে।
পাশে মস্ত বড় বড় দুটি বিল্ডিং, যেগুলো তৈরির কাজ চলছে, যার কারণে আগে একজন মানুষ চলাচল থাকলেও এখন আর এখান দিয়ে কেউ চলাচল করে না। তবে এই মুহূর্তে হঠাৎ এতগুলো ছেলেকে দেখে মেহেরিশ ভীষণ চমকালো ভয়, কিন্তু তার পর মুহূর্তে রাস্তার সামনে আচানক একটা গাড়ি থামলো দেখে কিছুটা স্বস্তি ফিরে পেল। বোকা মেহেরিশ এখনও বুঝতেই পারল না গাড়িটা আসলে কার। এতবার গাড়ির ভিতর থেকে সুলতান খাঁ বের হতে আসতে দেখে চোখ ভয়ে ছানা বড় হয়ে উঠল। মেহেরিশ একবার দেখেছিল, কিন্তু তখন পুরো চেহারা রক্তাক্ত ছিল বিদায় চিনে উঠতে পারেনি সে। তবে আয়না বেশ ভালো করে চিনে এই দুর্চরিত্র লোককে। তার ভাই কতবার মেরেছে এই লোককে। ভয়ে আয়না হাঁটা থেমে গেল। মেহেরিশ আয়নাকে জিজ্ঞেস করলো, কি হলো আয়না, থেকে গেলে কেন? আপু, সুলতান খাঁ। কি বলো, কোথায় সুলতান খাঁ? ওই যে সামনে, ওটাই তো সুলতান খাঁ আপু। এখন কি হবে? এখান থেকে পালানোর রাস্তা তো নেই, আজকে আমরা শেষ। এদিকে মেহেরিশে আচানক এবার দেখে সুলতান খাঁ নিজে কুদৃষ্টি নিক্ষেপ করলে মেহেরিশের উপর, এমনভাবে নির্লজ্জ মতো চেয়ে আছে যেন মেহেরিশকে নয় বরং কোনো নিঃস্বার্থ বস্তুকে পরখ করছে সামনে থেকে। আমার এলাকায় এত সুন্দর বুলবুলি ঘুরে বেড়ায়, এটা যে আমার পরম সৌভাগ্য। ইস, বুলবুলিরা দেখে মনে হইতেছে টোকা দিলেই শরীরে রক্ত বের হবে। এবার পুরোদমে ভয়ে নুয়ে গেল মেহেরিশ। ভয় অন্তরাত্মা শুকিয়ে গেছে। মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছে। পূর্বর কথা অমান্য করে মোটেও ঠিক হয়নি তার এটা করা। এখন কি করবে ভেবে সিদ্ধান্ত নিল সাইড থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আয়নার হাত শক্ত করে চেপে ধরল মেহেরিশ। আস্তে আস্তে ফিসফিসে বলল, আয়না রেডি হও, আমরা পালাবো। কথা মতো তৎক্ষণাৎ আয়নার হাত শক্ত করে চেপে ধরে আচমকা দৌড় দিল মেহেরিশ। আকস্মিক এমন দৌড় দিয়ে ভাবতে পারেনি সুলতান খাঁ আর তার চামচারা। পর মুহূর্তে তারাও মেহেরিশ আর আয়না পিছু পিছু দৌড়াতে শুরু করে। এতবার মেহেরিশদের আটকে ফেলে তারা চারিদিক থেকে। ভয়ে আয়না আর মেহেরিশ এর কপাল থেকে জর্জরিত হয়ে ঘাম পড়ছে। এই নির্জন রাস্তা এখানে মেরে দিলেও তো বোধ হয় কেউ খুঁজতে আসবে না ভেবে ভয়টা আরও বেড়ে গেল। বুলবুলি, আমারে ভয় পাইছো? এই তোরা দেখ, বুলবুলি আমারে ভয় পাইছে। ভয় পাও কেন বুলবুলি? আমি আমার খাঁচার মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে রাখুম। খুব যত্ন করে পোষ মানাবো তোমারে। যাই হোক, বিদেশি বুলবুলি বলে কথা। বলি শয়তানি হাসি দিয়ে উঠল লোকটি। মেহেরিশের প্রচণ্ড ঘৃণা হচ্ছে লোকটির উপর। দেখুন, আমাদের যেতে দিন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে এভাবে পথ আটকে রেখেছেন কেন আপনি আঙ্কেল? আচানক মেহেরিশের মুখে আঙ্কেল সম্বোধন শুনে বেশ রেগে গেল সুলতান খাঁ। বয়সের খোঁটা দিয়ে মেয়েটা যে তাকে আঙ্কেল বলে ডেকেছে ভাবতে রাগে ফেটে উঠে তৎক্ষণাৎ। ক্ষিপ্ত মেজাজে তের বেরিয়ে বলতে লাগলো, এই মাইয়া, আমি তোমার কোন জন্মের আঙ্কেল লাগি? হ্যাঁ, তুমি শুধু আমার বুলবুলি বুঝছো? বুলবুলি কণ্ঠস্বরটা তো একদম বুকের ভিতরে গিয়ে লাগলো রে রাব্বি। উক্ত কথাটি বলে মেহেরিশের কাছে এসে আর ধরবে আকস্মাৎ ঝড়ের বেগে একটা বাইক এসে থামালো তাদের মাঝ বরাবর। মাথায় কালো হেলমেট, তবে চেহারাটা দেখলো ড্রেস আপ আর ফিটনেস দেখে মেহেরিশের বুঝতে বাকি রইল না লোকটিকে। কিন্তু এই মুহূর্তে এখানে পূর্বকে দেখে কোন জানি পর্যাপ্ত খুশি হতে পারল না মেহেরিশ। চেয়েও এই লোক থেকে বেঁচে যাবে, কিন্তু সে পূর্ব থেকে আজকে বাঁচাবে ভেবে আচানক ভয়ে আতঙ্কে বিভোর হয়ে উঠল। তখন বাইক থামিয়ে মাথা থেকে হেলমেটটা খুলতেই এলোমেলো চুলগুলো হাত পিছনের দিকে নিয়ে স্বাভাবিক কণ্ঠে সামনে থাকা সুলতান খাঁকে উদ্দেশ্য করে বলল, পিপিলিকার পাখা গজে মরিবার তরে, প্রবাদটা শুনেছিস নিশ্চয়ই? এই মুহূর্তে পূর্বকে এখানে মোটেও আশা করেনি সুলতান খাঁ। পূর্বকে দেখা মাত্র মনে ভয় পেল মুখে স্বাভাবিক ভঙ্গি রেখেই প্রতি উত্তরে বলে উঠল, দেখ পূর্ব, অহেতুক ঝামেলা করিস না। যা শুনে উচ্চস্বরে হেসে উঠল পূর্ব। হাসতে হাসতে সুলতান খাঁর উদ্দেশ্যে বলল, একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোর ব্যর্থতা সেটা ধরে রাখতে পারিস না। আর এভাবে তো সোজা আমার পরিবারের দিকে নজর দিয়ে ফেলেছিস। বড্ড ভুল করে ফেলেছিস তুই এবার। এদিকে পূর্বকে দেখা মাত্র পিছনে থাকা ছেলেগুলোর মধ্যে দুই একজন দৌড়ে পালাতে চাইল। এখানে উপস্থিত থাকা যে কতটা রিক ছেলেগুলো আঁচ করতে পেরে
এই পালানোর বুদ্ধি আসলো, কিন্তু সাথে সাথে বড় এক মাইকও এসে আটকালো তাদের পথ, যেটা দেখে নেমে আসলো সাব্বির সহ আরও কিছু ছেলে। ভয়ে সুলতান খাঁ ছেলেগুলো আটকে উল্টে বুঝতে পারল আজকে তাদের রক্ষা নেই। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে তারা। নিজেকে ভালো মনে করিস? তোর আর আমার মধ্যে পার্থক্য কই? জোর করে বিয়ে করেছিস, তাও আবার কাকে? শেষমেশ এই মেয়েকে বাপের রক্ত বলে কথা, বাপ থেকে আলাদা হলি কোথায়? ঘুরে ফিরে বাপ পোলা তো একই জায়গায় আটকালি। উচ্চস্বরে হেসে উঠল সুলতান খাঁ, যেন সামনে থাকা মানুষটাকে কথার মাধ্যমে আজ পরাজিত করে ফেলবে সে। মুহূর্তের মাঝে পূর্বের জল শক্ত হলো, হাত দুটো মুষ্টিবদ্ধ হলো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, নিজের রাগ সংবরণ করার বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু আদৌ সেটা পাচ্ছে না। আরে আরে এমপি সাহেব, রাখছিস কেন? দেখ, আমাদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। তুই হয়েছিস তোর বাপের মতো আর আমি আমার মতোই। তোর বাপ এক কথায়, কিন্তু এখানে সবার স্মরণ আছে। বাপ পাগল আসছিল মার লাইগা, আর পোলা পাগল হইছে মাইয়ার লাইগা। ইতিহাস ঘুরে ফিরে এক জায়গায় আটকাইল। অনেক বড় ভুল করে ফেলেছিস এবার তুই। আমার বাপকে নিয়ে এমন কথা বলার সাহস হলো কি করে তোর, বাস্টার্ড? বলে প্যান্ট নিচে গুজে রাখা রিভলভারটা তাক করল সুলতান খাঁর মাথা বরাবর, যা দেখে সাব্বির দৌড়ে এসে থামাতে চেষ্টা করলো পূর্বকে, কিন্তু পরক্ষণে রিভলভার সরাতে সরাতে গুলি করে বসলো পূর্ব, যার হাত ফসকানো তরুণ মাথা বদলে সোজা হাতের উপর গিয়ে লাগলো সেটা। সময় থেমে গেল, থমকে গেল সবার দৃষ্টি। মেহেরিসের হৃৎপিণ্ড ও থমকে যাওয়ার ন্যায় চলাচল করছে কিনা জানে না। চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য এই প্রথম দেখল সে। অন্যদিকে সুলতান খাঁ হাত থেকে তড়িঘড়ি টাকলা লাল রঙের তরল পদার্থ পড়ছে অনিমেষে। হাত ধরে তীব্র ব্যথা আর্তনাদ করে উঠে, কিন্তু তাকে ধরার আর সাহস হলো না দাঁড়িয়ে থাকার কারো। ভাই, কি করলি এটা? এখন মিডিয়াকে সামাল দিব কিভাবে? ওসব মিডিয়া ধারে নাই পূর্ব। আজকে আমি শেষ করে ফেলবো, ওর কলিজাটা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো। বলেই আবারও গুলি করতে নিলে সেটা আকস্মিক কেড়ে নেয় হাত থেকে সাব্বির। মূলত সে জানে পূর্ব এখন নিজের মধ্যে নেই, হুঁশ জ্ঞান কিছুই নেই তার বন্ধুর এই মুহূর্তে। তাই এখানে আপাতত পূর্বকে রাখা যাবে না ভেবে পূর্বকে ধাক্কা মেরে সরানো বৃথা চেষ্টা করলো সাব্বির। সাব্বিরের ধাক্কায় এক চলল নড়ল না পূর্ব, এখনও তার রাগ কমেনি এক রত্তিও। এদিকে মেহরিশ ভয়ে আয়নার হাত খামছে ধরে আছে, যেন অচেতন হয়ে ঢলে পড়ল বলে। তৎক্ষণাৎ পূর্বে ঘুরে পিছনে তাকালো মেহরিশের দিকে, উগ্র মেজাজে চেঁচিয়ে সাব্বিরের উদ্দেশ্যে বলে উঠল, সাব্বির, এদের আমার চোখের সামনে থেকে নিয়ে যা, না হলে আমি কি করব মাথা ঠিক নেই আমার। সাব্বির পূর্ব রাগ বুঝতে পেরে মেহরিশার আয়নার কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, তোমরা আমার সাথে আসো। বলে এক প্রকার আয়নার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসলো সাব্বির। মির্জা মঞ্জিলে নিয়ে এসেছে সাব্বির আয়না আর মেহরিশকে। আয়না বাড়িতে এসে সবাই সব কিছু খুলে বলছে, তা না হলে মেহরিশ এই অবস্থা দেখে সবাই এক প্রকার বারবার জিজ্ঞেস করতো কেন এই অবস্থা হয়েছে মেয়েটার। তাই আগে সব কিছু খুলে বলে দিয়েছে সে। মেহরিশ বাড়িতে এসে কারোর সাথে তেমন কথা বলেনি, তার মাথা শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, কি এমন অতীতের কাহিনী যে বারবার ভাবে তাদের মাঝখানে আসছে, আর সেটা সে ছাড়া সবাই জানে। আর পূর্ব বা তাকে এত অপছন্দ কেন করতো আগে? কেন তার পরিবারের সাথে এতদিন কারো কোনো সম্পর্ক ছিল না? কেন নিজ বাড়ি রেখে তার পাপা বাড়ি জমিয়েছিল আমেরিকায়? তবে এতে নিশ্চয় তার মা এবং পূর্বর বাবা সংগঠিত কোনো সম্পর্ক আছে এ ব্যাপারে মোটামুটি শিওর সে। আর সে সব প্রশ্নের উত্তর জানবে, আর এভাবে চুপ বসে থাকবে না মেহরিশ। কি সে কালো অতীত এক এক করে তার সব কিছু জেনে ছাড়বে আজ সে।